নমস্কার বন্ধুরা, আমি সূর্যেন্দু গায়েন। আপনারা শুনছেন আমার নিজের লেখা সত্য ঘটনা অবলম্বনে গল্প। যে সমস্ত নতুন শ্রোতা বন্ধুরা আমার চ্যানেলে গল্প শুনতে আসছেন তাঁদের বলবো, রেগুলার গল্পের আপডেট পেতে চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সকলকে গল্পকথা বাই সূর্যেন্দুর চ্যানেলে স্বাগত জানাই। আর হ্যাঁ, গল্প শোনার আগে এই গল্পে একটা লাইক তো আশা করতে পারি। আজ যে গল্পটা আপনাদের শোনাবো, এটা আমার নিজের অফিস কলিগের সাথে ঘটা ঘটনা। আমার অতি পরিচিত অফিস কলিগের সাথে যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার কথা আপনাদের সাথে শেয়ার করব। আজকের গল্পে আপনাদের শোনাই আমার অফিস কলিগের সাথে ঘটে যাওয়া ঘটনার কথা। সদ্য আমাদের অফিসে সুমন নামে এক ছেলে জয়েন করেছে। তাই সে একে তাকে বলে একটা ঘর ভাড়া খুঁজছিল। ও শেয়ারে থাকতে চায়নি, ও একাই থাকতে চেয়েছিল। একদিন অফিসের সামনে একটা চায়ের দোকানে চা খেতে খেতে দোকানদারকে বলে একটা ঘর খুঁজে দিতে। দৈবক্রমে ওই সময় ওই চায়ের দোকানে এক দালালও চা খাচ্ছিল। সে সুমনের কথা শুনে বলে, ঘর ভাড়া লাগলে বলো, কম টাকায় ব্যবস্থা করে দেব। ভালো ঘর, ফ্ল্যাট বাড়ি, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। বাড়িওয়ালা যিনি, তিনি আমেরিকায় থাকেন। তিনি আমাকে বহুদিন ধরে বলে রেখেছিলেন যে সিঙ্গেল কেউ যদি থাকতে চায় তাহলে তাকে ভাড়া দিয়ে দিতে পারি। অনেক বড় পয়সাওয়ালা লোক, তাই উনি তোমার কাছ থেকে বিশেষ ভাড়াও নেবেন না। তবে পুরো বাড়িটা তুমি ব্যবহার করতে পারবে না। তোমাকে দুটো রুম, কিচেন বাথরুম আছে, ফার্স্ট ফ্লোরের ওই ফ্ল্যাটটা তুমি ব্যবহার করতে পারবে। বাকিগুলো ওনার তালা বন্ধ থাকবে। যেহেতু উনি কম টাকায় ভাড়া নেবেন, তাই তুমি যতক্ষণ তোমার রুমে থাকবে ততক্ষণ একটু তার বাড়িটার প্রতি খেয়াল রাখবে। ব্যাস এইটুকু। খেয়াল রাখা মানে ওই অপরিচিত কেউ যদি বাড়িতে প্রবেশ করে তাহলে ওই দিকটা একটু দেখে নিতে হবে। মোটামুটি 2000 টাকা দিলে তুমি ঘর ভাড়া পেয়ে যাবে। তোমাকে অ্যাডভান্স কিছু দিতে হবে না। এমন প্রস্তাব শুনে সুমন সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেয় এবং বাড়িটার লোকেশন জানতে চায়। ওই দালাল ভদ্রলোকটি বললেন, বাড়িটা সল্টলেকেই আছে, তোমার এই অফিসের কাছাকাছিই আছে। তবে তোমাকে যে আমি ওই বাড়িটা থাকার বন্দোবস্ত করে দিচ্ছি, এই কথাটা তুমি তোমার অফিস কলিগ থেকে আরম্ভ করে আশেপাশের কাউকেই বলবে না। কারণ এত কম দামে কেউ কখনো ঘর ভাড়া তোমাকে এনে দেবে না। হতে পারে অন্য কোনো দালালের মাধ্যম দিয়ে অন্য কেউ আসে, সে হয়তো আরও বেশি টাকা দিয়ে ওই বাড়িতে থেকে যাবে। সুতরাং তুমি যদি ভাড়া নিতে চাও তাহলে আজকের সন্ধ্যার মধ্যে আমার সাথে যোগাযোগ করো। আমি তোমাকে নিয়ে যাব, বাড়িটা দেখিয়ে দেব এবং কোন ফ্ল্যাটে তুমি থাকবে সেই ফ্ল্যাটটাও খুলে তোমাকে দেখিয়ে দেব। চাইলে তুমি কালকে থেকে থাকা শুরু করো। সুমন এমন কথায় রাজি হয়ে যায় এবং বলে, ঠিক আছে দাদা, আমি আপনাকে তাহলে আজ সন্ধেবেলা ফোন করব। আমার 6টায় ছুটি হয়ে যাবে। আপনি 6:30 নাগাদ আমাকে বলুন কোথায় আসতে হবে, আমি সেখানে পৌঁছে যাব। ওখান থেকে না হয় আমরা দুজন গিয়ে বাড়িটা দেখে নেব। ভদ্রলোক বললেন, ঠিক আছে, তুমি আমার নাম্বারটা নোট করে নাও আর সেভ করে রাখো। অফিস কলিগ সুমন নাম্বারটা সেভ করে নেয় এবং যথারীতি সন্ধেবেলায় দুজনে মিলে ওই বাড়িটা দেখে আসে। বাড়িটা বেশি পুরনো নয়, এই বছর 15 পুরনো হবে। বাইরে থেকে বাড়িটার দিকে তাকিয়ে সুমন একটু হলেও ভয় পেয়ে যায়। কারণ বাড়িটার সামনের অংশটাকে এমনভাবে ডিজাইন করা যেটা দেখে সুমন একটু ঘাবড়ে যায়। ওই ঘোস্ট হাউস টাইপের বাড়ি। সুমন যখন একতলার দিকে সিঁড়ি বেয়ে উঠছিল তখন ও খেয়াল করেছিল বাড়ির ভেতরে বেশ কিছু চামচিকে বসবাস করে। কয়েকটা তো সুমনের মাথার উপর দিয়ে উড়ে বাইরে বেরিয়ে গেল। চামচিকে উড়ে যেতে দেখে দালাল ভদ্রলোক বললেন, ও ভয় পাওয়ার কিছু নেই, অনেক দিন ঘর বন্ধ থাকলে যা হয়।
তুমি থাকা শুরু করলে এসব সব পালাবে। ঘরের দরজা খুলে ওরা ভেতরে প্রবেশ করে দেখে ঘরটা বেশ ভালোই, শুধু ঝুল জমেছে, বাকি সব ঠিকই আছে। একটা খাট রয়েছে। সুমন খাটে বসার সঙ্গে সঙ্গে খাটটা কেমন ভেঙে পড়ল। দালাল ভদ্রলোক বললেন, বেশ কিছু বছর ব্যবহার না করার ফলে খাটটা নষ্ট হয়ে গেছে। আমি একটা ছোট্ট চৌকি তোমাকে কিনে দেব, তুমি আমাকে বলো, আমি এটা সস্তায় এনে দেব। একদিন শুধু ঘরের ঝুল ঝেড়ে নেবেন, তারপর থাকা শুরু করবেন। সুমন মাথা নেড়ে সায় দেয়। পরের দিন সুমন তার সমস্ত লাগেজপত্র নিয়ে এসে ওই ঘরের চাবি নিয়ে ঢুকে পড়ে। ঘরটা এদিক ওদিক পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে সুমন থাকা শুরু করে। প্রথম দিন রাত্রে সুমনের সাথে যে অভিজ্ঞতা হয়েছিল, সেই অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সুমন রাতে ঘুমিয়েছে, তখন প্রায় রাত 11টা বাজে। যে এলাকায় সুমন থাকে ওই এলাকায় সাধারণত মানুষজন সিনিয়র সিটিজেনদের যারা, তারাই থাকে। তারা মোটামুটি রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়েন। সুমন তখনও নিজের ফোন ঘাঁটছিল। ওর কানে বাজল কেউ যেন ঝমঝম শব্দে উপরে উঠে আসছে। সুমন মোবাইল বন্ধ করে কান পেতে শোনার চেষ্টা করছে কে উপরে উঠে আসছে। না, ওই ঝমঝম আওয়াজ একটু হয়েই থেমে যায়। সেদিন সুমন ভাবে হয়তো পাশে কোথাও থেকে এই শব্দটা আসছিল। এবার সুমন দ্বিতীয় দিন আবার সেই আওয়াজ শুনতে পেল। এর সাথে নতুন সংযোজন, মনে হলো যেন ওর উপরের ফ্লোরের সদর দরজা কেউ খুলল। সুমন কান পেতে শোনার চেষ্টা করছে কে দরজা খুলল। কোনো মহিলা চোর নয় তো? সেদিন এইটুকু সাড়া পেয়ে আবার সব স্বাভাবিক হয়ে যায়। তৃতীয় দিন আবার সেই ঝমঝম নুপুরের আওয়াজ, সাথে দরজা খোলার শব্দ এবং বেশ কিছুক্ষণ নৃত্যের শব্দ শুনতে পায় সুমন। সুমন মনে মনে ভাবে, এটা কি কোনো ভুতুড়ে বাড়ি? যদি বাড়িটা সত্যি ভুতুড়ে বাড়ি হয়ে থাকে, তাহলে সে দালালটা ওকে এইভাবে কেন বিপদে ফেলল? শুধু কি টাকার লোভে সত্য ঘটনার কথা চেপে গিয়ে দালালটা ওকে এইভাবে ঘর ভাড়ার ব্যবস্থা করে দিল? সুমন মনে মনে ভাবছে, কাল সকাল হলেই ওই দালালকে এইসব ভুতুড়ে কাণ্ড কারখানার কথা শুনিয়ে এখান থেকে বেরিয়ে যাবে। পরের দিন সুমন অফিসে গিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। আবার দালালের সাথে ওর কথা হয়ে ওঠেনি। রাত্রে ফিরে ওই দালালকে ফোন করতে যায়, কিন্তু দালালের ফোনটা দীর্ঘক্ষণ ব্যস্ত থাকায় সুমন আর তৃতীয়বার চেষ্টা না করে বাইরে থেকে নিয়ে আসা খাবার খেয়ে শুয়ে পড়ে। আজ ছিল অমাবস্যা। সুমন এটা জানতো না। তখন প্রায় রাত 3টে বাজে। হঠাৎ সুমনের ঘুম ভেঙে যেতেই চোখ খুলে দেখে ওর সারা ঘরে আলো জ্বলছে, আর ঘরের আলোগুলো যেন অত্যন্ত তীব্র, অর্থাৎ আলোর রোশনাইতে সারা ঘর ছেয়ে গেছে। সুমন ধড়ফড় করে বিছানা ছেড়ে উঠে বসে। মনে মনে ভাবে, ঘুমানোর আগে তো সমস্ত আলো বন্ধ করে ঘুমিয়ে পড়েছিলাম, তাহলে এই আলো জ্বালালো কে? তাহলে কি আমার ঘরে কোনো চোর ডাকাত পড়েছে? নিজের ঘর থেকে বেরিয়ে সদর দরজায় গিয়ে দেখে সদর দরজার খিল বন্ধ রয়েছে। সুমন অবাক হয়ে যায়। সে ঘরের সমস্ত আলো বন্ধ করে নাইট ল্যাম্পটা শুধু জ্বালিয়ে রাখে। মনে মনে ভাবছে, এ তো এক মহা মুশকিল ঘটনার সাথে যুক্ত হলাম। টেবিলে রাখা সিগারেটের প্যাকেটটা থেকে একটা সিগারেট বার করে সুমন জানালার পাশে এসে সিগারেটটা ধরাতে যাবে, এমন সময় ওর নজরে পড়ল বাইরে সেদিন কেমন ঘুটঘুটে অন্ধকার। রাস্তার আলো পর্যন্ত বন্ধ। আশেপাশে যে কটা বাড়ি আছে সেই বাড়িগুলোরও আলো বন্ধ। বাইরের এমন পরিবেশ সুমন আগে কখনো দেখেনি। এমনিতেই সল্টলেকের মতো জায়গায় রাস্তার আলো কখনো বন্ধ হয় না। আজ এভাবে রাস্তার আলো বন্ধ থাকার কারণ সুমন কোনো মতেই বের করতে পারছে না।
মনে মনে ভাবে হয়তো রাস্তার ল্যাম্পপোস্টগুলো ওদিকটায় লোডশেডিং চলছে, তাই আলো বন্ধ। সিগারেটটা ধরাতে যাবে এমন সময় সুমন একটা আলোর উৎস দেখতে পায়, এবং সেটাও দূর থেকে আলোটা এগিয়ে আসছে সুমন যে বাড়িতে থাকে সেই বাড়ির দিকে। নিজের কামরার মধ্যে থেকে সিগারেটটা না জ্বালিয়ে চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছে ওই আলোর মতো বস্তুটি কি এগিয়ে আসছে। বেশ কিছুক্ষণ জানালার পাশে ঘাপটি মেরে থাকার পর সুমন খেয়াল করল সাদা পোশাক পরিহিতা কেউ একজন এসে সুমনের বাড়ির সামনে দাঁড়ালো, আর হাওয়ায় ভাসতে ভাসতে ওর উপরের ফ্লোরের দিকে উড়ে গেল। সুমন অবাক হয়ে যায় উড়ন্ত ওই বস্তুটিকে দেখে। সুমন ভেবেই নিয়েছিল যে আজ ও মৃত্যুর মুখোপেক্ষী, কেউ তাকে বাঁচাতে পারবে না। আবার সেই নুপুরের শব্দ, আবার সেই নৃত্য, আবার সুমনের ঘরের আলো হঠাৎ করে জ্বলে উঠল। সুমন হাঁপাতে থাকে, মনে মনে ভাবছে সে চিৎকার জুড়ে দেবে নাকি সে চুপচাপ খাটের তলায় লুকিয়ে পড়বে। শেষমেশ সিদ্ধান্ত নেয় সে বাকি রাতটা খাটের তলায় লুকিয়ে কাটাবে, আর তাই করল। বেশ কিছুক্ষণ পর নৃত্য থেমে যায়। সুমন কান পেতে শোনে। একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে বাইরে বেরানোর চেষ্টা করছিল, এমন সময় বিকট শব্দে ওর ফ্ল্যাটের দরজা খুলে যায়। সুমনের সারা শরীরে হিম শীতল রক্ত বইতে শুরু করে। কেউ একজন সুমনের ঘরের ভেতরের দিকে এগিয়ে আসছে, এবং সেই নুপুরের ঝনঝনানি শব্দ সুমনের কানে আসছে। কিন্তু কে এগিয়ে আসছে সুমন কিছুতেই দেখতে পাচ্ছিল না। হঠাৎ সুমনের ঘরে জ্বলতে থাকা আলো ঝপ করে বন্ধ হয়ে যায়, আর তখনই সুমন সংজ্ঞা হারায়। বন্ধুরা, সুমন সেদিন সংজ্ঞা হারানোর পর কি ঘটেছিল আপনারাও জানলে আঁতকে উঠবেন, কারণ সুমনকে ক্ষতবিক্ষত ও মৃত অবস্থায় খাটের তলা থেকে পরের দিন পাওয়া গিয়েছিল। কিন্তু সুমনকে কে খুন করলো, কেন খুন করলো, সেই রহস্য আজও উন্মোচিত হয়নি। কোনো ধারালো বস্তু দিয়ে সুমনকে ক্ষতবিক্ষত করা হয়েছিল, সেটা কোনো তদন্তকারী সংস্থা আজও উদ্ধার করতে পারেনি। কিন্তু এখন যেটা লোকে মুখে শোনা যাচ্ছে, সুমন যে ঘরটায় থাকতো সেই ঘরের বর্তমান মালিকের স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। স্ত্রীর মৃত্যুর পর অমিয়বাবু বিদেশে চলে যান। সেই দিন থেকে ওই ঘরটি বন্ধ ছিল। অমিয়বাবুর বাড়ি কেউই ভাড়া নিত না, কিন্তু লোভী অমিয়বাবু এক প্রতিবেশী দালালকে চাবি দিয়ে রেখেছিলেন, যেন সেই ঘরে কেউ না কেউ এসে থাকে, এবং ঘরের মধ্যে যদি কোনো ভৌতিক উৎপাত থেকে থাকে সেই ভাড়াটিয়ার দ্বারা যেন ভৌতিক উৎপাত বন্ধ হয়। কিন্তু বন্ধ হওয়া তো দূরের কথা, অকালে একটা ছেলের প্রাণ চলে গেল। সুমনের মৃত্যুর পর আজ পর্যন্ত সেই বাড়িতে কেউ ভাড়া নেয় না, এমনকি অমিয়বাবু নিজেও আসেন না। সরকারের তরফ থেকে বাড়িটিকে বিপজ্জনক বাড়ি হিসাবে ঘোষণা করা হয়েছে, কিন্তু বাড়িটি এখনো পর্যন্ত অক্ষত রয়েছে। বিপজ্জনক তেমন কিছু দেখা যায় না, তবুও ভেতরে যে একটা ভৌতিক অ্যাক্টিভিটি রয়েছে সেটা প্রশাসনের বড় কর্তারা মুখে নাই বলুক, হয়তো মনে মনে স্বীকার করেন। বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো নিজ নিজ মতামত দিতে ভুলবেন না। আপনাদের জন্য আবার একটা গল্প নিয়ে আসবো খুব শীঘ্রই। এখনও যে সমস্ত নতুন শ্রোতা বন্ধুরা আমার প্রোফাইলে আসছেন তাদের অনুরোধ করব আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে গল্প পাঠে উৎসাহ প্রদান করবেন। আপনার একটা ছোট্ট লাইক আমাকে গল্প পাঠ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আবার কথা হবে গল্পের ছলে অন্য কোনো গল্পে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।